স্বাগত প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। আমি বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ বিষয় সমাস নিয়ে আলোচনা শুরু করেছিলাম এবং সেই সম্পর্কে আমরা কিছুটা আলোচনা সেরেও ফেলেছি। যারা এখনো পর্যন্ত আমার সেই পুরানো ভিডিওগুলি দেখোনি তাদের অনুরোধ করব সমাস সম্পর্কিত সেই ভিডিওগুলো তোমরা একবার দেখে নিবে। আজ আমি আলোচনা করব দ্বিগু সমাস। শুধু দ্বিগু সমাস নিয়ে আলোচনা করব না, সেই সাথে আমরা জেনে নেব দ্বিগু সমাস সম্পর্কে সমস্ত কিছু তো জানবই, তার পাশাপাশি আমরা জেনে নেব দ্বিগু সমাস এবং দ্বিগু সমাসের সাথে কি অপরাপর কোনো সমাসের মিল বা অমিল রয়েছে, যদি বা রয়েছে সেটি কোন সমাস, সেই সম্পর্কেও কিন্তু আমরা এই একটা ভিডিওর মধ্যেই জেনে নেব। তো চলো শুরু করি আজকের আলোচনা। দ্বিগু সমাস। দ্বিগু সমাসের আলোচনা প্রসঙ্গে আমরা প্রথমেই জেনে নেব দ্বিগু সমাস কাকে বলে। দেখো, দ্বিগু সমাস কাকে বলে? যে সমাসের পূর্বপদটি সংখ্যাবাচক বিশেষণ এবং উত্তরপদটি বা পরপদটি বিশেষ্য, এবং যে সমাসের সমাসবদ্ধ পদে সমষ্টি বা সমাহার বোঝায় তাকে দ্বিগু সমাস বলে। তাহলে আমরা জেনে নিলাম দ্বিগু সমাস কাকে বলে। দ্বিগু সমাসের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা আগে আলোচনা করে নিয়েছিলাম যে সমাস করতে গেলে আমাদের কমপক্ষে দুটো পদ লাগবেই, একটা পূর্বপদ এবং একটা উত্তরপদ বা পরপদ। সেক্ষেত্রে দ্বিগু সমাসের ক্ষেত্রে আমরা পদটা উপর থেকে দেখে চিনে নিতে পারবো এটি দ্বিগু সমাস হবে কি না। কিভাবে? সমাসবদ্ধ পদে যেটি পূর্বপদ সেটি অবশ্যই বিশেষণ পদ হতে হবে। কিন্তু কোন বিশেষণ পদ? অবশ্যই সংখ্যাবাচক বিশেষণ পদ। অর্থাৎ পূর্বপদটি সংখ্যাবাচক বিশেষণ পদ এবং পরপদটি হবে বিশেষ্য পদ। এই সংখ্যাবাচক বিশেষণ এবং বিশেষ্য পদের সাথে যে সমাস, সেই সমাসকে আমরা বলবো দ্বিগু সমাস। এবং এই সমাসে আরেকটা বিষয় আমাদের কি মাথায় রাখতে হবে না, এই সমাসের ক্ষেত্রে সমাসবদ্ধ পদে সমষ্টি বা সমাহার এই অর্থটি কিন্তু প্রকাশ পাবে। এর পাশাপাশি আমরা জেনে নেব, যেমন আমরা জেনেছিলাম কর্মধারের সমাসে কোন পদের অর্থ প্রাধান্য থাকে, মনে আছে নিশ্চয় সকলের? পরপদের। ঠিক তেমনি দ্বিগু সমাসের ক্ষেত্রেও পরপদের অর্থ প্রাধান্য রয়েছে। আমি ভিডিওর শুরুতেই প্রথমে তোমাদের বলেছিলাম যে দ্বিগু সমাস সম্পর্কে আলোচনায় আমরা দ্বিগু সমাস সম্পর্কিত সমস্ত কিছু তো জানবই, তার পাশাপাশি জেনে নেব দ্বিগু সমাসের সাথে অন্য কোনো সমাসের মিল বা অমিল আছে কি না। আশা করি অনেকে বুঝে নিতে পারছো যে দ্বিগু সমাসের সাথে আমি কোন সমাসটির মিল বা অমিল এই বিষয়টি দেখাতে চেয়েছি। তো চলো পরে পরে আমরা আবার জেনে নেব। আমরা একটা উদাহরণ দেখে নিই। দেখো, আমরা যদি বলি পঞ্চপ্রদীপ, এই পদটির দেখো তো প্রথমে কি রয়েছে? পঞ্চ রয়েছে এবং পরপদটি কি রয়েছে? প্রদীপ। তাহলে আমরা কি বলতে পারি? এর ব্যাসবাক্য পঞ্চ প্রদীপের সমাহার। দ্বিগু সমাসের ক্ষেত্রে ব্যাসবাক্য নির্ণয়টি খুব একটা জটিল নয়। আমরা কি করব? পূর্বপদটি যেমন রয়েছে তেমনটিই লিখে দেব, পরপদটির সাথে সম্বন্ধ পদের বিভক্তি যোগ করে দেব। সম্বন্ধ পদের বিভক্তি মানে ধরে নিতে পারছো তোমরা র বিভক্তি বা এর বিভক্তি, এবং সর্বশেষে আমরা বসিয়ে দেব সমাহার শব্দটি। তাহলে আমাদের দ্বিগু সমাসের ব্যাসবাক্যটি হয়ে গেল। আরও আমরা কয়েকটা উদাহরণ দেখে নিই চটপট। যদি আমরা বলি সান মাতুর, দেখে নাও এর ব্যাসবাক্য কি হতে পারে? ছয় মাতার সন্তান। যদি আমরা বলতাম তে মোহনা, তাহলে কি হবে? তিন মোহনার সমাহার। তো আমি তোমাদের বলবো সমাসবদ্ধ পদটিতে যে পূর্বপদটি রয়েছে তোমরা সেই পূর্বপদটিকে ব্যবহার করার চেষ্টা করবে। যেমন তে মোহনা, এখানে তিন লিখলেও ভুল কিছু নয়, তবে তোমরা লিখবে তে ব্র্যাকেটে তিন মোহনার সমাহার। আমরা যদি বলি শতাব্দী, তাহলে এর ব্যাসবাক্য কি হবে? শত অব্দের সমাহার। যদি বলতাম নবরত্ন, নবরত্নের সমাহার।
নবগ্রহ কি হবে? একই রকম হবে, নবগ্রহের সমাহার। সপ্তাহ কি হবে? সপ্ত অহের সমাহার। শতাব্দী কি হবে? শত অব্দের সমাহার। পঞ্চভূত কি হবে? পঞ্চভূতের সমাহার। এই গেল আমাদের দ্বিগু সমাস। তবে আমি তোমাদের আরেকটু অংশ দেখানোর চেষ্টা করব। দ্বিগু সমাসের দুটো ভাগ রয়েছে, প্রকারভেদ রয়েছে। একটা হচ্ছে সমাহার দ্বিগু, আর হচ্ছে তদ্ধিতার্থক দ্বিগু। আমরা পরীক্ষার সময় সমাহার দ্বিগু বা তদ্ধিতার্থক দ্বিগু না লিখে যদি দ্বিগু সমাস লিখে দিই, সেক্ষেত্রেও কিন্তু আমরা নম্বর পেয়ে যাই। তবু আমি তোমাদেরকে একটু চিনিয়ে দেওয়ার চেষ্টা করব যে কখন সমাহার দ্বিগু হয় এবং কখন তদ্ধিতার্থক দ্বিগু হয়। খুবই সহজ। তো দ্বিগু সমাসের দুটো প্রকার আমরা মোটামুটি দেখে নিতে পাই। একটা হচ্ছে তদ্ধিতার্থক দ্বিগু, আর হচ্ছে সমাহার দ্বিগু। যেখানে সমাহার অর্থটি প্রকাশ পাবে সেটি সমাহার দ্বিগু হবে, এবং যেখানে তদ্ধিত প্রত্যয়ের অর্থ প্রকাশ পাবে তাকে বলবো আমরা তদ্ধিতার্থক দ্বিগু। যেমন পঞ্চবটি, পঞ্চবট বিশিষ্ট। যদি বলা হয় দো নলা, দো নলার সমাহার হবে না, সেক্ষেত্রে লিখতে হবে দো নল বিশিষ্ট। যদি বলা হয় 10 হাতি, তাহলে হবে 10 হাত বিশিষ্ট। তবে দ্বিগু সমাসের ক্ষেত্রে সমাহার অর্থটি বেশি কিন্তু প্রয়োগ রয়েছে। তো এই গেল দ্বিগু সমাস সম্পর্কে। এর সাথে আমরা একটু জেনে নেব দ্বিগু সমাস এবং কর্মধারয় সমাসের মধ্যে কি কি পার্থক্য রয়েছে এবং কি কি মিল রয়েছে। দেখে নাও, প্রথমত দ্বিগু সমাস এবং কর্মধারয় সমাসের মধ্যে কি কি আমরা সাদৃশ্য খুঁজে পাই। প্রথমত দেখো, দ্বিগু সমাস এবং কর্মধারয় সমাস উভয় সমাসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি পরপদের অর্থ প্রাধান্য থাকে। যদি বলা হয় নবরত্ন, সেক্ষেত্রে কি হচ্ছে? নবরত্নের সমাহার। এখানে কিন্তু 9টির গুরুত্ব নয়, রত্নটির গুরুত্ব রয়েছে, অর্থাৎ পরপদের গুরুত্ব রয়েছে। এবং কর্মধারয় সমাসের ক্ষেত্রে আমরা যদি বলতাম এবং কর্মধারয় সমাসের ক্ষেত্রে দেখে নাও, শ্বেত পদ্ম, শ্বেত যে পদ্ম, অর্থাৎ এখানেও দেখো পরপদেরই অর্থ প্রাধান্য রয়েছে। এ গেল এক সাদৃশ্য। 2 নম্বর সাদৃশ্য কি পাই আমরা? দ্বিগু সমাস এবং কর্মধারয় সমাস উভয় সমাসের বিভক্তি এক থাকে। এই দুটো গেল সাদৃশ্য। এর পাশাপাশি আমরা জেনে নেব দ্বিগু সমাস এবং কর্মধারয় সমাসের মধ্যে কি কি অমিল রয়েছে, সেগুলো একটু দেখে নাও। দেখো, 1 নম্বরে দ্বিগু সমাসে পূর্বপদটি সব সময় সংখ্যাবাচক বিশেষণ আর উত্তরপদটি বিশেষ্য হয়, কিন্তু কর্মধারয় সমাসের ক্ষেত্রে যে দুটো পদ আমরা পেয়ে যাই, সেই দুটো পদ কখনো বিশেষ্য পদ, কখনো বিশেষণ পদ হয়। অর্থাৎ কোনো অবস্থাতেই কর্মধারয় সমাসে কিন্তু সংখ্যাবাচক বিশেষণ হয় না। এই গেল 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য দেখে নাও, দ্বিগু সমাসে সমাসবদ্ধ পদটির দ্বারা সমাহার বোঝায়, কিন্তু কর্মধারয় সমাসে উত্তর পদের অর্থ প্রাধান্য থাকে। এই গেল আমাদের দ্বিগু সমাসের সামগ্রিক আলোচনা। যদি দ্বিগু সমাস সম্পর্কে তোমাদের কারো কোনো সমস্যা থেকে থাকে, এক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমি চেষ্টা করব তোমাদের সেই প্রশ্নের সমাধান করে দেবার। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং সহজে তোমরা দ্বিগু সমাসটি বুঝে থাকো, তাহলে পরবর্তী ভিডিওগুলো আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ। সকলে ভালো থাকো।